ইলেকটোরাল প্রসেসে সে পার্টিসিপেট করতেছে কিনা, কোন পার্টিকে সে ভোট দিচ্ছে। হ্যাঁ, এই এই ভোটের সাথে তার ক্যারেক্টারিস্টিক্স এর, তার এজ, ইনকাম, তার এডুকেশন, তার রিলিজিয়ন, তার ডায়ালেক্ট, বা সে কোন রিজিয়নে বসবাস করে, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর কোনো রিলেশন আছে কিনা। হ্যাঁ, তার পারসেপশনটা কি কোনো একটা প্রসেসের ব্যাপারে, এই প্রত্যেকটা জিনিসে আমরা আসলে মেজার করতে পারি হচ্ছে আমাদের সার্ভের মধ্য দিয়ে। সার্ভে দুই ধরনের হয় মোটা দাগে, একটাকে বলা হয় ক্রস সেকশনাল সার্ভে আর একটাকে বলা হয় লঙ্গিটিউডনাল সার্ভে। ক্রস সেকশনাল সার্ভে কি? ক্রস সেকশনাল সার্ভে হচ্ছে এই মোমেন্টে কি হচ্ছে আমি সবকিছু বুঝতে চাই। ঠিক আছে, এটা একটা একটা ছবি তোলার মতো। আমি কোনো একটা আমি যদি বিউপির লেকের সামনে গিয়ে একটা ছবি তুলি, হ্যাঁ, তাহলে বিউপির আশেপাশে ঝোপ ঝাড়, ওই পাশে স্টুডেন্ট, মাঝখানে পানি, সেখানে যদি হাঁস থাকে হাঁস, গাছপালা, পশু পাখি সবই চলে আসবেন একটা ছবির মধ্যে, একটা স্ন্যাপশটের মতো। তো ক্রস সেকশনাল সার্ভে হচ্ছে যে হঠাৎ করে আমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমি যদি কোনো একটা সার্ভে কন্ডাক্ট করি, এবং সেই সার্ভেতে যদি আমি অনেকগুলো ভেরিয়েবল কে বোঝার চেষ্টা করি, তাহলে সেটাকে বলা হয় ক্রস সেকশনাল সার্ভে। আর লঙ্গিটিউডনাল সার্ভেটা কি? লঙ্গিটিউডনাল সার্ভেটা হচ্ছে যে আমি যদি এই সার্ভেটাই বারবার বারবার করতে থাকি একটা সময় ধরে, 5 মাস, 1 বছর, 6 বছর, তখন সেটাকে বলা হয় লঙ্গিটিউডনাল সার্ভে। ঠিক আছে, লঙ্গিটিউডনাল সার্ভেটা অনেক সময় ধরে হয়। আর ক্রস সেকশনাল সার্ভেটা একটা পয়েন্ট অফ টাইমে হয়, একটা পিরিয়ড অফ টাইমে হয়। ঠিক আছে, আচ্ছা। ক্রস সেকশনাল সার্ভে ডেটা কালেক্টেড এট ওয়ান সিঙ্গেল পয়েন্ট ইন টাইম। এক্সাম্পল কিরকম? পাবলিক ওপিনিয়ন অন কারেন্ট ফুয়েল প্রাইস। হ্যাঁ, এখন জ্বালানির যে মূল্য, সেটা নিয়ে পাবলিকের এখন মানে জনগণের ওপিনিয়নটা কিরকম সেটা যদি আমি বুঝতে চাই, তাহলে এটা এই মোমেন্টই আমার বুঝতে হবে, তাই না? আমি তো কারেন্ট ফুয়েল প্রাইস মানে আজকের ফুয়েল প্রাইস সম্পর্কে মানুষের ওপিনিয়ন জানতে জানতে চাচ্ছি। তো আজকে যে সার্ভেটা করবো এটা হচ্ছে ক্রস সেকশনাল সার্ভে। আচ্ছা, এটা স্ট্রেংথ কি? এটা খুব দ্রুত করা যায় এবং খুব লো কস্টে করা যায়। লিমিটেশন হচ্ছে যে ওভার দ্য টাইম মানুষের কোনো একটা অ্যাটিটিউড সম্পর্কে, মানে কোনো একটা জিনিস সম্পর্কে মানুষের যে পারসেপশন চেঞ্জ হয়, সেই চেঞ্জটা এই ক্রস সেকশনাল সার্ভে ধরতে পারে না, কারণ সে তো একটা মাত্র ছবি তুলতেছে। আমার যদি কম্পেয়ার করা লাগে, আমার হাতে তো অনেকগুলো ছবি থাকা লাগবে না, যে আজকে কি বলতেছে, আগামীকাল কি বললো, পরশু কি বললো, তাই না? আমি কম্পেয়ার করতে পারবো যে হ্যাঁ আজকে পজিটিভ ছিল, কালকে নেগেটিভ হয়েছে, আচ্ছা পরশু আবার পজিটিভে গেছে। তো এই কম্পারিজনটা করা যায় না। ঠিক আছে, এটা লংজিটিউডনাল সার্ভেতে করা যায়। লংজিটিউডনাল সার্ভেতে যেটা আমরা ওভার টাইম মানে বিভিন্ন সময়ে ডেটা কালেক্ট করি, আজকে কালকে পরশু তরশু এরকম করে করি, একটা লম্বা সময় ধরে ডেটা কালেকশন হয়। এটা মূলত তিন ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় প্যানেল সার্ভে, একটাকে বলা হয় কোহর্ট সার্ভে, আর একটাকে বলা হয় ট্রেন্ড সার্ভে। প্যানেল সার্ভে জিনিসটা কি? প্যানেল সার্ভে হচ্ছে সেম ইন্ডিভিজুয়ালদের মধ্যে যদি আমি বারবার মানে সেম মানুষদের কাছ থেকে, সেম মানুষ সেম স্যাম্পলের কাছ থেকে যদি আমি বারবার ডেটা কালেক্ট করি 6 মাস পর পর, তাহলে সেটাকে আমি বলি হচ্ছে প্যানেল সার্ভে। ফর এক্সাম্পল আমেরিকাতে একটা হচ্ছে যে সার্ভে হয়, ওদের ওদের যে যে সার্ভেটা হচ্ছে ওদের ভিকটিম সার্ভে আর কি, যে ওভার দা টাইম কোনো ভিকটিম, কেউ ভিকটিম হয়েছে কিনা বা ক্রাইম রেট বোঝার জন্য ওই সার্ভেটা করে ওরা। তো যে জিনিসটা করে যে ওরা প্রথম যে মানুষের কাছ থেকে বা প্রথম যে হাউস হোল্ড থেকে ওরা রেসপন্সটা নেয়, 6 মাস পর আবার একই হাউস হোল্ড থেকে নেয়, তার 6 মাস পর আবার একই হাউস হোল্ড থেকে নেয়। এর ফলে ওরা বোঝার চেষ্টা করে যে সমাজে আসলে ক্রাইম রেটের কোনো চেঞ্জ আসছে কিনা বা কোনো পরিবর্তন আসছে কিনা। এই যে একই মানুষের কাছ থেকে একটা ইন্টারভাল 3 মাস 6 মাস পর পর যে বারবার ডেটা নিয়ে একটা জিনিস, একটা ট্রেন্ড বোঝার চেষ্টা করা, সেটাকে বলা হয় প্যানেল সার্ভে আর কি। ঠিক আছে, তো সেটা ক্রাইমের ক্ষেত্রে হতে পারে, সেটা ভোটারের ক্ষেত্রে হতে পারে, সেটা কনজিউমারের ক্ষেত্রে হতে পারে, মানে কাস্টমারের ক্ষেত্রে হতে পারে, তাই না? যে একজন কনজিউমারকে আমি একটা পণ্য সেল করলাম, তো সেল করার আগে তার যে ওপিনিয়ন, আর সেল পণ্যটা সে ইউজ করার পর, হ্যাঁ, সে পারচেস করার আগে এবং পারচেস করার পরে তার ওপিনিয়নের মধ্যে কোনো পার্থক্য আসছে কিনা, সেটা যদি আমি বুঝতে চাই, তাহলে ওই যে আমাকে প্যানেল সার্ভে করতে হবে। এটার প্রবলেমটা কি? এটার প্রবলেমটা হচ্ছে যে আমি বুঝতে চাচ্ছি যে এই ব্র্যান্ডের কোন একটা ইউনিলিভারের আসলে লয়াল ফলোয়ার কত। তো এই জন্য আমি প্রথমে 1,000 10,000 জন মানুষের কাছ থেকে আমি প্রথমে একটা একটা প্রোডাক্ট বাজারে ছাড়ার আগে 10,000 মানুষের কাছ থেকে আমি কি নিলাম, ডেটা কালেক্ট করলাম। ওকে, এখন বাজারে এই প্রোডাক্টটা ছাড়ার পর ওই 10,000 মানুষের কাছ থেকে আমার যেতে হবে, নিতে হবে আবার, তাই না ডেটা? কারণ হচ্ছে এটা তো পারচেসের আগে এবং পরে, সেলের আগে এবং পরে আমার এই ডেটা কালেক্ট করা লাগে।
এখন আমি যে 10,000 জন মানুষের কাছ থেকে প্রথমে মানে সার্ভেটা করছিলাম, স্যাম্পল কালেক্ট করেছিলাম, ডেটা কালেক্ট করেছিলাম, বাজারে এই পণ্যটা ছাড়ার পর এই 10,000 মানুষের কাছ থেকে, ওই 10,000 মানুষের কাছ থেকে আমার ডেটা কালেক্ট করাটা খুব টাফ হয়ে যাবে। এমন হতে পারে যে কিছু মানুষ এলাকা ছেড়ে চলে গেছে, কিছু মানুষ মারা গেছে, কিছু মানুষ এখন আর অ্যান্সার করতে ইচ্ছুক না। অর্থাৎ ওই 10,000 কাছ থেকে আমরা কি নিতে পারবো না, তখন আর এই রেসপন্সটা নিতে পারবো না। এটাকে বলা হয় পিপল ড্রপ আউট বা এট্রিশন। ঠিক আছে, সো এই প্যানেল সার্ভেতে এট্রিশন, এবং এই অ্যাট্রিশনকে কম্পেনসেট করার জন্য দেখা যায় যে 10,000-এর মধ্যে যদি আমি 8,000 জন মানুষের, পুরাতন মানুষের আমি ইয়ে নিতে পারছি, মানে রেসপন্স নিতে পেরেছি, সেকেন্ড রেসপন্সটা নিতে পেরেছি, তখন ওই এটাকে কভার আপ করার জন্য 2,000 তখন আমি আবার ফ্রেশ মানুষের ডেটা নিই আর কি। ঠিক আছে, সো এটা একটা বড় উইকনেস হচ্ছে প্যানেল সার্ভে। বাট প্যানেল সার্ভে আসলে কোন দিকে মানুষের চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, সেটা বোঝার জন্য আসলে খুব ভালো একটা আইডিয়া দেয় আর কি আমাদের। গুড টেকনিক। কোহর্ট সার্ভে কি? কোহর্ট সার্ভে প্যানেল সার্ভের মতোই বারবারই ডেটা কালেক্ট করা হয়, কিন্তু এখানে একই স্যাম্পলের, অর্থাৎ একই মানুষের কাছ থেকে নেওয়া হয় না, বাট একই গ্রুপ অফ পিপলের কাছ থেকে বারবার নেওয়া হয়। যেমন 2023 ব্যাচের যারা ফার্স্ট ইয়ারে, 2023 ব্যাচে আপনারা যখন ফার্স্ট ইয়ারে ঢুকছেন, আপনাদের উপর যদি আমি মানে আপনারা তো একটা কোহর্ট না, বিউপি 2023, ডায়ারের হোক কিংবা হচ্ছে ল ল ল হোক, পিস এন্ড কনফ্লিক্ট হোক কিংবা হচ্ছে এফবিএস এর হোক, মানে সবাই তো 23 কোহর্টের, 23 ব্যাচে আপনারা, আবর্তন 23। তো আপনারা হচ্ছে আপনারা একটা পপুলেশন, তাই না? তো আপনাদের এই পপুলেশন থেকে যদি আমি বারবার, হ্যাঁ, 3 মাস পর পর নেই, একটা একটা সার্ভে করি, ঠিক আছে, যে ঠিক আছে বিউপির ব্যাপারে এখন তোমার মতামত কি, বিউপির ব্যাপারে 3 মাস পর তোমার মতামত কি ছিল, তারও 3 মাস পর তোমার কি মতামত ছিল, আমি একই মানুষের কাছ থেকে নিচ্ছি না, বাট একই গ্রুপ অফ পিপল থেকে নিচ্ছি, এবং ওভার, তখন এটাকে বলা হয় কোহর্ট সার্ভে। ঠিক আছে, এটাকে বলা হয় কোহর্ট সার্ভে। সো এখানে ওই যে এট্রিশন, যেটা, এই এট্রিশনটা এখানে আর খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয় না, কারণ হচ্ছে যে যেহেতু আমি কোহর্টের কাছ থেকে নিচ্ছি, আমি চাইলে কি করতে পারি, আমি অন্য অন্য আরেকটা মানুষের কাছ থেকে আমি ডিফারেন্ট স্যাম্পলের কাছ থেকে নিব। ইয়েস, জাহরা আনজুম। স্যার, মাঝখানে একটু জায়গা শুনতে পাইনি। স্যার, এই যে প্যানেল সার্ভে, তারপর হচ্ছে কোহর্ট সার্ভে, এগুলা কি ক্রস সার্ভের বিভিন্ন টাইপ? না, এটা প্যানেল সার্ভে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। সরি, মানে লঙ্গিটিউডনাল সার্ভে টাইপ আর। ওকে স্যার। লঙ্গিটিউডনাল সার্ভে হচ্ছে 3 ধরনের। সার্ভে হচ্ছে 2 ধরনের মোটা দাগে, একটা হচ্ছে ক্রস সেকশনাল আর একটা প্যানেল লঙ্গিটিউডনাল সার্ভে। ক্রস সেকশনাল সার্ভে আর হচ্ছে লঙ্গিটিউডনাল সার্ভে। ক্রস সেকশনাল সার্ভে তো বললামই, আর লঙ্গিটিউডনাল সার্ভে কি 3 ভাগে ভাগ করি: প্যানেল সার্ভে, কোহর্ট সার্ভে, ট্রেন সার্ভে। ঠিক আছে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। Okay. স্যার, প্যানেল জি, সার্ভের উইকনেসের মধ্যে আপনি একটা জায়গায় বলেছিলেন যে কভার আপ করে ফেলো, এই বিষয়টা বুঝতে পারিনি। কভার করে মানে হচ্ছে 10,000 মানুষের কাছ থেকে নিয়েছিলাম, এখন প্রথম প্রথম রেসপন্স, ঠিক আছে, কোন একটা পণ্য বাজারে ছাড়ার আগে, ঠিক আছে, যে এরকম পণ্য বেচতে চাচ্ছি, তুমি কিনবা কিনা, বা তোমার মতামত কি। পণ্য বাজারে সেল করার পর দেখলাম যে 10,000-এর মধ্যে 8,000-এর স্যাম্পল নিতে পারছি, বাকি 2,000 মিসিং। কেউ কারোর কাছে রিচ করতে পারি নাই, কেউ মরে টরে গেছে, কেউ এলাকা ছেড়ে চলে গেছে, বিদেশ চলে গেছে। তো এই 2,000 লস না আমার 10,000-এর মধ্যে? বুঝা গেছে কিনা এই কথাটা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো ওইটাকে কভার করার জন্য আমি আবার নতুন ফ্রেশ 2,000 মানুষের কাছ থেকে ডেটা নিই, যে দে ওয়ার নট মাই প্রিভিয়াস রেসপন্ডেন্টস, বাট আমি ফ্রেশ রেসপন্ডেন্টস। যা কোহর্ট সার্ভেটা বুঝতে পেরেছি আমরা। প্যানেল সার্ভে আর কোহর্ট সার্ভের মধ্যে পার্থক্য কি? প্যানেল সার্ভেতে হচ্ছে আমরা যে কোনো ইন্ডিভিজুয়ালকে বারবার ইন্টারভিউ নেই, আর কোহর্ট সার্ভেতে আমরা একটা গ্রুপকে হচ্ছে বারবার ইন্টারভিউ নেই, গ্রুপে সেম একটা মানুষ গ্রুপ মানে থাকতে পারে। একটা কোহর্টকে সিমিলার স্যার, গ্রুপ অফ পিপল, ঠিক আছে, তাদের কাছ থেকে। ঠিক আছে। ট্রেন্ড সার্ভে কি? ট্রেন্ড সার্ভে হচ্ছে ক্রস সেকশনাল সার্ভে। ট্রেন্ড সার্ভে কিন্তু ক্রস সেকশনাল সার্ভে আমরা একবার করি, আর ক্রস সেকশনাল সার্ভেটা যদি আমি 3 মাস 6 মাস পর পর করতে থাকি, তাইলে আমি যে এটা একই সার্ভে কয়বার করলাম, বারবার করতেছি না, তখন আমার কাছে কি থাকবে, আমার কাছে অনেকগুলো ছবি থাকবে, তো প্রত্যেকটা ছবি আমি এখন কম্পেয়ার করতে পারবো না। একটা এই ছবির সাথে পরের ছবি কি, ফর এক্সাম্পল
আমি জানুয়ারি মাসে বিউপি লেকের ছবি তুললাম, আবার এপ্রিল মাসে তুললাম, আবার সেপ্টেম্বর মাসে তুললাম, ঠিক আছে, আবার নভেম্বরে তুললাম। ওকে, কি মনে হয় ছবিগুলো কি একই রকম আসবে? ছবিগুলো কি একই রকম আসবে? নো স্যার। কেন আসবে না? কারণ স্যার ছবিগুলো ডিফারেন্ট টাইমসে নেওয়া, তাই। কথা বোঝা যাচ্ছে না আকাশ, ইন্টারনেট আকাশ, আবার বলো কি? স্যার কারণ মানে ডিফারেন্ট টাইমসে নেওয়া হচ্ছে, তো সো ডিফারেন্ট টাইমসে স্যার মানে সিচুয়েশন সেমও না থাকতে পারে, এই জন্য। মানে হচ্ছে যে, কারণ হচ্ছে যে জানুয়ারিতে যে ওয়েদার থাকবে, যে এনভায়রনমেন্ট থাকবে, বিউপি লেকের অবস্থা কি এইরকম থাকবে নাকি মার্চ মাসে বা এপ্রিল মাসে যখন বৃষ্টি হবে, জুন মাসে? সময়ের সাথে সাথে একটা পরিবর্তন হবে না? তা আমি আমি ছবিগুলো দেখে বুঝতে পারবো না যে পরিবর্তনটা কি হচ্ছে, ট্রেন্ডটা আসলে কিরকম, কখন পানি কমতেছে লেকের, কখন বাড়তেছে, কোন মাসে বাড়তেছে, কোন মাসে কমতেছে, রাইট? সো ট্রেন্ড সার্ভেটা ওইটাই। আমি ডিফারেন্ট স্যাম্পলের কাছ থেকে, পপুলেশনের ডিফারেন্ট স্যাম্পলের কাছ থেকে যখন একই বিষয় নিয়ে আমি 3 মাস 6 মাস পর পর ডেটা নিব, তখন ওভারঅল আমি পাবলিকের সেন্টিমেন্টটা কোন দিকে যাচ্ছে সেই ট্রেন্ডটা আমি তখন আসলে ভালো ধরতে পারবো। ক্রস সেকশনাল সার্ভে হচ্ছে এই মোমেন্টে পিপলের ওপিনিয়ন কি, কিন্তু 3 মাস পর যদি এই ক্রস সেকশনাল সার্ভে আমি আবার করি, তাহলে আজকের ওপিনিয়নের সাথে 3 মাস পরের ওপিনিয়নের পরিবর্তনটা কি সেটা দেখতে পারবো। তারও 3 মাস পর যদি আবার একই ক্রস সেকশনাল সার্ভে করি একই পপুলেশনের উপর যে কোনো স্যাম্পল দিয়ে, তাহলে আর আবার 3 মাস পর আরেকটা ট্রেন্ড আমি আরেকটা পিকচার দেখতে পাবো। তাহলে আমি দেখতে পারবো আজকে থেকে 3 মাস পর কি হয়েছিল, তারও 3 মাস পর আবার কি হয়েছে। এই যে ট্রেন্ডটা আমি বের করতে পারতেছি, এটাকে বলা হয় ট্রেন্ড সার্ভে। সো এটা কিভাবে করে? একই পপুলেশনের ডিফারেন্ট স্যাম্পলের কাছ থেকে আমি ডেটা নিব, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, বাট একই টপিকের উপর নিব, ঠিক আছে। এর ফলে আমি এই জিনিসটা বুঝতে পারবো যে পপুলেশন লেভেলে আসলে কোন ট্রেন্ডটা এই মুহূর্তে ডমিনেট, মানে এই মুহূর্তে কি চলতেছে এবং ওভার দ্য টাইম আসলে এই শিফটটা কিভাবে হচ্ছে, পাবলিকের যে ওপিনিয়ন বা পারসেপশনের শিফটটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা আমরা ট্রেন্ড সার্ভে থেকে ভালো ধরতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল লেভেলে চেঞ্জটা ধরতে পারে না। কারণ হচ্ছে যে আমি যেহেতু আজকে যে স্যাম্পলের কাছ থেকে নিচ্ছি, 3 মাস পর তো ওই স্যাম্পলের কাছ থেকে নিচ্ছি না, ডিফারেন্ট একটা স্যাম্পলের কাছ থেকে নিচ্ছি। ফলে এই যে মানুষটা আজকে বলছে যে সে ইউনিলিভারকে পছন্দ করে, 3 মাস পর তো আমি আর ওই মানুষের কাছে যাচ্ছি না, আমি আরেকটা মানুষের কাছে যাচ্ছি। এর ফলে ওই 3 মাস আগের মানুষটা সে সে এখনো কি ইউনিলিভারকে পছন্দ করতেছে কিনা এজ এ পার্সন হিসেবে, সেই ইন্ডিভিজুয়াল চেঞ্জ আমি আর ট্রেন্ড সার্ভে থেকে নিতে পারি না, যেটা আমি প্যানেল কিংবা কোহর্ট সার্ভে থেকে আমি নিতে পারি। সো এগুলো হচ্ছে সার্ভে, ঠিক আছে, সার্ভে, টাইপস অফ সার্ভে বাই টাইম, টাইম ধরে। Okay? আচ্ছা, এখন আমরা পড়বো টাইপস অফ সার্ভে বাই মোড। আমি যে সার্ভে করতে যাই, সার্ভেটা আমি কিভাবে করি? সার্ভে আমি ফেস টু ফেস করতে পারি, অর্থাৎ ইন্টারভিউর মতো করে, যেখানে ডেটা ইনুমেরেটররা যারা ফিল্ডে যায়, ফিল্ডে গিয়ে মানুষের সাথে কথা বলে, পেপার দেয়, কিংবা হচ্ছে ট্যাবের মাধ্যমে, কিংবা হচ্ছে মোবাইলে তারা হচ্ছে রেসপন্স দেয় ফেস টু ফেস। এখানে যদি ফেস টু ফেস ইন্টারভিউ, যদি আমি খাতা কলমের পরিবর্তে আমি যদি কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, মোবাইল ইউজ করি, ট্যাব ইউজ করি, তাহলে আমি কম্পিউটারের অ্যাসিস্ট্যান্স নিচ্ছি না, তখন এটাকে বলা হয় কেপি, কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ, সিএপিআই, কেপি, ঠিক আছে। আচ্ছা, আবার আমি কি করতে পারি? আমি টেলিফোনের মাধ্যমে মানুষের নিতে পারি ইন্টারভিউ। আমি ঘরে বসে থেকে মানুষের, আমার কাছে কি আছে, মানে ফোন বুক আছে, ফোন বুকে মানুষের নাম্বার আছে, আমি র্যান্ডমলি মানুষের নাম্বার ডায়াল করে করে যদি আমি তার রেসপন্স নেই, তার ইন্টারভিউটা নেই বা সার্ভেটা নেই, তখন সেটাকে বলা হয় টেলিফোন সার্ভে। এটা আমি কম্পিউটার অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে করতে পারি। কম্পিউটার আমাকে নাম্বারগুলো র্যান্ডমলি জেনারেট করে দিল, কম্পিউটার আমার সামনে কোয়েশ্চেন নিয়ে আসলো, আমি মানুষকে জিজ্ঞেস করলাম, মানুষ অ্যান্সার দিলে, কম্পিউটার আমি ইনপুট দিলাম, তখন এটাকে বলা হয় কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউ, কেটি। তাহলে একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ আর একটা হচ্ছে টেলিফোন ইন্টারভিউ। আমি এত কিছু না করে কি করতে পারি? আমি অনলাইনে গুগল ফর্ম কিংবা হচ্ছে সার্ভে মাঙ্কিতে একটা ফর্ম তৈরি করলাম, ফর্ম তৈরি করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, মানুষের। তো মানুষ তখন নিজে নিজে সেলফ অ্যাডমিনিস্টার্ড ওয়েতে সেটা বসে বসে ফিল আপ করলো, তখন সেটাকে বলা হয় CAWI, কাউই। এটা মনে হয়, এটার মানে হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ওয়েব ইন্টারভিউ, ওয়েব ওয়েব ওয়েব, ডব্লিউ তে ওয়েব, কম্পিউটার অ্যাসিস্টেড ওয়েব ইন্টারভিউ।
এটা না করে আমি আর কাজ করতে পারি, আমি মানুষের চিঠি পাঠাইতে পারি, ঠিক আছে না? আগের আমলে কি করতো, পত্রিকাগুলা বিশেষ করে ইউরোপে বা আমেরিকাতে তারা ইলেকশনের আগে সার্ভে করতো, তখন মানুষে ওই পত্রিকার সাথে সাথে একটা করে চিঠিও পাঠাইতো, ঠিক আছে, যে আপনি কারে ভোট দিবেন, র্যান্ডমলি, ওখানে কোনো নাম টাম থাকতো না, মানুষ জাস্ট ইয়ে করতো, সিল মাইরা দিত বা টিক চিহ্ন দিত। এই যে ট্রেডিশনাল চিঠির মাধ্যমে যদি আমি সার্ভে করি তখন সেটাকে বলা হয় পাপি, পেপার অ্যান্ড পেন্সিল ইন্টারভিউ, PAPI, পেপার অ্যান্ড পেন্সিল ইন্টারভিউ। তাহলে আমরা কেপি, কেটি, কাউই অ্যান্ড পাপি, এগুলো আমরা কি, এগুলো হচ্ছে আমি কিভাবে সার্ভেটা করতেছি, কোন মোডে আমি সার্ভেটা করতেছি, সেই অনুসারে হচ্ছে সার্ভের ক্লাসিফিকেশন। ফেস টু ফেস সার্ভের অ্যাডভান্টেজ গুলা কি? ফেস টু ফেস সার্ভেতে আমি হাই রেসপন্স রেট পাই, ঠিক আছে, আমি মানুষের সাথে কথা বলে তার রেসপন্স করার প্রবাবিলিটিটা অনেক বেশি হয়, এবং আমার কোশ্চেনে যদি কোনো প্রবলেম থাকে, আমার রেসপন্ডেন্টের যদি বুঝতে কোনো কোশ্চেন সমস্যা হয়, তাহলে সে আমাকে জিজ্ঞেস করতে পারে, মানে আমি যে ইন্টারভিউ নিচ্ছে তাকে জিজ্ঞেস করতে পারে, তখন যে ইন্টারভিউই, হ্যাঁ মানে যে ইন্টারভিউয়ার, হ্যাঁ যে ইন্টারভিউটা নিচ্ছে বা ইনুমিরেটর, সে তখন এই কোশ্চেনটা ক্লেরিফাই করতে পারে, যেটা আসলে হচ্ছে পেপার মানে মানে ওয়েবসাইটে কিংবা হচ্ছে আমি যদি চিঠি পাঠাই দিই তখন তার আমার সাথে আর তার কোনো যোগাযোগ নেই, সে কোশ্চেনটা বুঝে যে অ্যান্সার করছে সেই অ্যান্সারটাই সে দিবে, ক্লেরিফিকেশনের আর সুযোগ নেই। কিন্তু ফেস টু ফেসে এটার সুযোগ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? প্রচন্ড এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ, কারণ হচ্ছে যে খালি বাংলাদেশে যদি করতে হয় তাহলে এক এক মানে বাংলাদেশে যদি আমি একটা ইলেকশন সার্ভে করতে যাই 300টা কনস্টিটিউয়েন্সিতে 70-80 লাখ টাকা লেগে যাবে, ঠিক আছে, প্রচুর মানুষ ডিপ্লয় করা লাগে, ট্রেনিং দেওয়া লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে যে যে ইন্টারভিউটা নিচ্ছে, হ্যাঁ, তার একটা বায়াসনেস কাজ করতে পারে, সে কোশ্চেনটা এমন ভাবে করলো আহ, আহ, বা বা এমন অঙ্গি ভঙ্গি করলো যে রিসপন্ডেন্ট সে হচ্ছে যে ইন্টারভিউয়ারকে খুশি করার জন্য বা ইন্টারভিউয়ারকে থ্রেট মনে করে সে কি করলো, সে এদের অ্যান্সার দিল না, তো ভুলভাল অ্যান্সার দিল। তো ফেস টু ফেস সার্ভে এটা হচ্ছে একটা বড় ধরনের বায়াসনেস। টেলিফোন সার্ভে, যেটা কেপি মানে কেটি বলতেছি, এটার অ্যাডভান্টেজ কি? এটা ফাস্টার, এটা ঘরে ঘরে বসে বসে করা যায়, দ্রুত করা যায়, এটা লেস এক্সপেন্সিভ, ফিল্ডে যাওয়া লাগে না। লিমিটেশন কি? মানুষ আসলে টেলিফোনে বেশিক্ষণ কথা বলতেছে না, আধা ঘন্টা মানুষ আপনার বসে বসে ইন্টারভিউ দিবে, তো মানে মানুষের ইয়ে নেই। হয়তো সরাসরি কথা বলে মানুষ আড্ডার ছলে কথাবার্তা বলে, কিন্তু ফোনে তো ইন্টারভিউ মানে দিতে চায় না এতক্ষণ ধরে, তো ইন্টারভিউটা খুব শর্ট নিতে হয়। আর যাদের টেলিফোন নাই, হ্যাঁ, মানে বাংলাদেশের এখনো অনেক মানুষের আসলে সেলফোন নাই, প্রান্তিক মানুষজনে যারা চরে বসবাস করেন, যারা 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 গ্রামীণ নারী, হ্যাঁ, যাদের বয়স বেশি, সেটা নারী পুরুষ সবার, বা একটা একটা নির্দিষ্ট এজের আগে বাচ্চাদের বা মানুষের, তাদের কিন্তু টেলিফোন অ্যাক্সেসটা নাই। এত আমি যখন এই স্যাম্পলিংটা করব, আমার কিন্তু এই বড় একটা পোর্শন, পপুলেশন থেকে বড় একটা পোর্শন কিন্তু বাদ পড়ে যাচ্ছে এই বায়াসনেস এর কারণে, হ্যাঁ, একটা এক্সক্লুশন হয়ে যাচ্ছে আমার, আমি কিন্তু সবার কাছে সবাইকে আমার স্যাম্পলিং এর মধ্যে যে নিয়ে আসবে এবং সবার সবার সিলেক্টেড হওয়ার চান্স যে একই, এই জিনিসটা কিন্তু থাকতেছে না। যার টেলিফোন নাই সে তো আর আমার এই স্যাম্পলিং এ আর কি হবে না, সে আর সিলেক্টেড হবে না, তো এটা একটা বায়াসনেস তৈরি করতেছে না। তো এটা হচ্ছে একটা বড় একটা লিমিটেশন, যে মে এক্সক্লুড পিপল উইদাউট অ্যাক্সেস, মানে টেলিফোন যার নাই। এটা একেবারে ইন্টারনেটের জন্য একই কথা। অ্যাডভান্টেজ কি? এটা আরো চিপ, একবার একটা ফর্ম দিয়ে আমি দিয়ে দিতে পারি সবাইকে, ডেটা অটোমেটেড হয়ে যায়। মানে আমি যদি ফেস টু ফেস ইন্টারভিউ নেই বা টেলিফোন ইন্টারভিউ নেই, অনেক সময় আমাকে ইনপুট করা লাগবে, তাই না, কম্পিউটারে। কিন্তু আমি যদি একটা গুগল ফর্মে নেই বা সার্ভে মাঙ্কিতে নেই, তাহলে এটা অটোমেটিক একটা এক্সেল শিট জেনারেটেড হয়ে যাবে, তখন আমাকে আর আলাদা করে ডেটা ইনপুট করা লাগবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং দেখা যায় যে আমি খুবই কুইক অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, কেউ যদি গুগল ফর্মে কোনোদিন কাজ করে থাকেন, দেখেন যে গুগল ফর্মের যে ডেটাগুলো জমা হয় এক্সেল ফাইলে, এর এগেইনস্টে ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন ধরনের গ্রাফ, টেবিল, শিট, এগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হইতে থাকে। খুব বেশি এক্সক্লুসিভ এমন না, কিন্তু একটা কুইক আন্ডারস্ট্যান্ডিং দেয় যে আসলে কি হচ্ছে। সো এটা হচ্ছে অনলাইন সার্ভের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিজিটাল ডিভাইড, অনেকেরই ইন্টারনেট অ্যাক্সেস আছে, অনেকেরই ইন্টারনেট অ্যাক্সেস নাই। বড় একটা অংশ মানুষেরই পৃথিবীর বড় একটা অংশের মানুষের নাই, বাংলাদেশেরও তো বড় একটা মানুষ আসলে ইন্টারনেটের মধ্যে নাই, মানে আইদার তার ইন্টারনেট অ্যাক্সেস নাই অথবা তার সেলফোন নাই বা হোয়াট এভার ইট ইজ, মানে সেই ইন্টারনেট ডোমেইনের মধ্যে নেই, ভার্চুয়াল ডোমেইনের মধ্যে নেই, সো তাকে তো আমি আর পাবো না, খুঁজে পাবো না। এবং সেলফ সিলেকশন বায়াস মানে কি? ও কোশ্চেনটা যেটা বুঝছে ও ওইটাই অ্যান্সার করতেছে আর কি, সো এখানে আর ক্লিয়ারিফিকেশনের কোনো সুযোগ থাকতেছে না। মেইল সার্ভে, যেটা একটা নাম হচ্ছে পাপি, আহ
এটা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে ও ওর ইচ্ছা মতো অ্যান্সারটা করতে পারতেছে।